নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম তোমাদের নতুন এক গল্পর পাঠ নিয়ে। আজকে আমি আমার স্বামীর অনুরোধে সাহিত্যিক লীলা মজুমদারের দুটি ছোট ছোট গল্প তোমাদের পাঠ করে শোনাবো। তার আগে তোমরা যদি কেউ এসে থাকো আমাকে একটু বলো যে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। জয়িতাদি এসে গেছো, শুভ সন্ধ্যা। আজকে দিদি দুটো গল্প রাখছি তোমার ভাইয়ের অনুরোধে, সাহিত্যিক লীলা মজুমদারের গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। দিদি আমাকে বলো যে আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক এবং শোনা যাচ্ছে কিনা। সেনরিটা এসেছো, শম্পা এসেছো, শুভ সন্ধ্যা। আমাকে তোমরা একটু বলো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, আমি গল্প শুরু করে দেব। আশা করি আমি আমাকে শোনাও যাচ্ছে, দেখা যাচ্ছে, কর্তামশাই বলে দিয়েছেন। তো শুরু করছি আজকের গল্প। সাহিত্যিক লীলা মজুমদারের দুটি কাহিনী আমি বলবো, দুটি গল্প বলবো, পাঠ করে শোনাবো। প্রথমটির নাম পেনেটিতে। পেনেটিতে একবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজমাসিমা একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন। বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করার আগে ওদের কুস্তির আড্ডা দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে দেন। সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়নি। তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই তাতে থাকতে রাজি হয়েছিলেন। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ে জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না। 2 মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর, তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি, রোজ সকাল বিকেল 8 ঘন্টা করে 2টো আধমনি মুগুর ভাজে। আর ঝগুরু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউ শুধু ভূত কেন, ভগবানও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়েই মহা মুশকিল হলো। বড় মামা তাই শুনে বললেন, কুছ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিচ্ছু দূরত্ব পড়বে না। বাটা বঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না। ভালোই হলো, শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না। মারা চলে গেছেন। আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটে বলে 2 কাঁপতেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকাদায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয় আকার ছোট লোকের মতো ব্যবহার শুরু করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে প্রায় বাধ্য হয়েছিলাম।
এখন ওরাই হলেন ফুটবলের কাপ্তেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে। সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুলি খেলাম কিন্তু আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপ ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর, ঝগুরু নটবর তকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন। কেউ কোথাও নেই। বড় মামাও কোথাও বেরিয়ে গেছেন। নিচ থেকে বঙ্কু রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম। বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাড়, আম গাছ, কাঁঠাল গাছও গোটা কতক আছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধহয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি। বুড়োর নাম শিবু, ছেলে দুটো ওনার ভাইপো, নাম সিজি আর গুজি। বেশ লোকগুলো, বাড়ির মধ্যে আসতো টাসতো না, চাকর বাকরদের এড়িয়েই চলতো। কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেছিল। আমাকে সাপ কামড়ানোর ওষুধ, বিচুটি লাগানোর ওষুধ এই সব শিখিয়ে দিয়েছিল। আমাদেরই বাগানে পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত। দোতলায় একা একা আমি তো ভয় কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিন মামা বেরোতেন সেই দিন ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা, সমুদ্রের কথা, আরো কত কি। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ভুটি আর নীলও বলে ওদের যে একটা শাকের জুটেছে, এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বললে বাবু এইখানে ডেকে নিয়ে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই। বললাম না রে, শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে, তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখায় যে বাছা ধন্ডের চুলদারি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনেই হেসে লুটোপুটি। আমি বললাম দেখো, তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো, তোদের সব সাজিয়ে গুজিয়ে দেবো। হ্যাঁ, সেজিয়ে গুজিয়ে দেবে কেন বাবু? রং টং মেখে দেবার দরকার হবে না, তিনটে চাদর দেবেন। আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো, আর ও শব্দ করবে, দেখবেন ওনাদের পিলে চমকে যাবে। ছেঁড়া চাদর তিনটে দিয়ে গেলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে, তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না, বাড়িটার একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগ ভুটুদের সঙ্গে কথা বন্ধ করলাম। বাবা, ওদের রাগ দেখে কে? কিরে হতবাগা, ভারী লাট সাহেব হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম মেয়েদের সঙ্গে আমি বড় খুব একটা কথা বলি না, ব্যাচেলর মামার শিক্ষা। তারা তো রেগে কাই, মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখি? বললাম যারা ভূতের ভয় আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ? যোগুর আগে ফোঁস করতে করতে বলল যা মুখে আসবে খবরদার বলছি না, গোপে 100 বার বলবো, তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টারমশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভুটে পিছন থেকে এসে আমার কানে কানে বলে সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে 8 ঘন্টা ধরে আমরা বেড়াবো, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি।
আমায় চিনতে এখনো তোমাদের ঢের বাকি আছে, আমি তো তাই চাই। শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গে যোগু, ভুটে, নীলো তিন কাঁপতেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেষ্টনগরে মিষ্টি টিষ্টি দিস, সব একা একা খেয়ে ফেলিস না যেন। কথাটা যেন না বললেই হতো না। ওরা তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছারা টের পাবে, চারদিকে অন্ধকার হয়ে এসেছে। একটু একটু চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম। বাড়ি থেকে এক জায়গায়, এই জায়গাটা একটু আড়াল। পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল। ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি, মাথা মুখ হাত সব ঢাকা। আবার হাত তুলে তুলে যেন ডাকছে, অদ্ভুত একটা ও ও শব্দ করছে। একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয় সাদা হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা, চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরলো। তার পরের কথা আমি নিজের চোখকে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না, তোমাদের আর কি বলবো। ছোবা মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল। শুধু চাদর তিনটেই মাটিতে পড়ে গেল। যোগু, ভুটে, নীরো তক্ষুনি মূর্ছা গেল। আমি পাগলের মতন ও শিবু, ও সিজি, ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্য দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো। গোরযোগ শুনে বঙ্কু, নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির। ওদের যোগুদের তুলে নিয়ে ঘরে নিয়ে গেল, গিয়ে চোখে মুখে জলও দিল। আমার গায়ে মাথায় মিছিমিছি 1 বালতি জল ঢাললো। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসেই তো আমাকে কি বকুনি, বললো, লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন? যত বলি শিবু, সিজি, গুজির কথা কেউ বিশ্বাস করে না। তারা আবার কে? এতদিন আছি কেউ তাদের কোনোদিন দেখেও নি, শোনেও নি। এ আবার কি কথা? আন তাহলে তাদের খুঁজে। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতন উবে গেছে। প্রথম গল্পটা শেষ হলো। কেমন লাগলো একটু তোমাদের বলো। আমি লীলা মজুমদারের ছোট ছোট 2টো গল্প পাঠ করব, মানে করছি। প্রথমটিতে তোমরা শুনলেন। এর পরের যে গল্পটি সেটি হচ্ছে আহিরিটোলার বাড়ি। আহিরিটোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না। দরজা জানালা খুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে। শুধু ইঁদুর বাদুরের বাস, আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ। বাড়িটা বাবার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরে তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চক মেলান 2 মহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্র করা বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না। কি সব চোরা কারবার চলতো। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল। সে সব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায়
তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চলে যাচ্ছে। সেবার প্রিটেস্টের অঙ্কের 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন প্রকাণ্ড একটা রাগ করলেন যে বলাই বাহুল্য। শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটুলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানালা দিয়ে ঢুকছে। অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলার শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধাই হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন খুব শিপনা। পুটুলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপরে তলায় উঠতে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপরে থেকে কে বলল, আহা, তোদের যারা কি সন্ধেবেলা তো হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারা দিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে তো। ভুর ভুর করে নাকে একটা ধূপ ধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন, ভুস্ক রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্ক একটা ছোট্ট সাদা টুপি। ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানব নেই। চারদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পারদেশি, আমি বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজো হাতে কুচকুচে কালো ডিগডিগে লম্বা গোলাপি গেঞ্জি, মিহি ধুতি, গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতবাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? এগে 12 তলার হাফ আকড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে বলল, যাবেন না খোকা বাবু হাফ আকড়াইতে? কেমন সব সং বেনিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বলেন, চপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষী হলদে মখমলের চাদর বিছানো। এক কোনায় গোপ ছোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে, কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি 10 টাকার চাঁদা দেব, 5 ভরি আতর দেব তোমাদের 12 পুজোর জন্য, এখন কেটে পড়ো। লোকটি চলে গেল। আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি, পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বলেন, 15 পেয়েছিস হতবাগা, তোর লজ্জা করে না? আখ হয় না কেন? শুভঙ্করী পড়িস না? মুখ অমন পাংশু পানা কেন? খেয়েছিস? হ্যাঁ, খাসনি এখনো? পরদেশি, যা দেখিনি, পচুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা আখ কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসেব ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুট্টিকে ডেকে পাঠাই,
সে তোকে আঁক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালা করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর এক গেলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টি বাবু আঁক শেখাতে এসেছেন। কুট্টি বাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গেলাস দুধ দিয়ে গেলেন। বই নেই, পুটুলিত খাতা পেন্সিল ছিল, তাই দিকে কুট্টি বাবুর মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতন সোজা হয়ে গেল। কুট্টি বাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি, এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকম পাতাবাহারের গাছ, উঠোনের দাঁড়ের উপর লাল, নীল, হলদে, সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে এসে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুট্টি বলছিল। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন। ও কি পরদেশি, বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে। সংগ্রা নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন, আমাকে খুঁজছে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকার পিসে মশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাপু তুমি! এই খালি বাড়িতেই অন্ধকার কালি ঝুলের মধ্যে খাওয়া নেই, দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলি হারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তাকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতাবাহারের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘরে খাঁকা করছি। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছি। পরদেশি, ও পরদেশি, শিববাবু, কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে ফেললেন। জানিস না শিববাবু আমার ঠাকুরদা? পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি অঙ্ক ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিচ্ছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আখিরি টোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে। আজকে গল্প পাঠ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ছোট ছোট দুটো গল্প সাহিত্যিক লীলা মজুমদারের? তোমরা অবশ্যই জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। আজকের মতন আসছি। শুভরাত্রি।